দ্যাট। সো আমাদের একটা সে কিন্তু ফ্রান্সে থাকে, কে যা ব্যবহার করে কথা তো বলতে পারছে, তো মানুষ আমাদের ভাষায় কথা বলে। শুনলে এবং পিনাকির কন্টেন্ট দেখলে মনে হয় তাহলে কি করতে হবে, আমাদের ভারতীয় আধিপত্যবাদ শেষ করতে হবে, অ্যান্টি অ্যাটেনশন, রাইট? আপনাকে ধৈর্য, তো আপনি যদি পিনাকির ভারতীয় আধিপত্যবাদের তাহলে কি পিনাকি রাজনৈতিক শক্তি হিসেবে, শাহবাগীরা হচ্ছে এলিট। শাহবাগীরা কারা? কিন্তু আমার নিকট শত্রু যে, আমি তো তাকেই প্রথম টার্গেট করবো নাকি? সিলেক্টিভ সলিডারিটিটা সমস্যা। হবে আমি আমার মতো বইলা একটা ফাটায় ফালাম ওই যে। পিনাকি কিন্তু খুবই ফ্লুয়েন্ট, ভালো ইংরেজি বলতে পারে। পিনাকি ইটস আ পিওর অ্যাটেনশন ইকোনমি ওয়্যার শুধু দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন আমন্ত্রণ টিভি মেট্রো মেলের চিট চ্যাট উইথ ইমামের আজকের পর্বে। শুরুতেই আমার যে আজকের বিশেষ অতিথি তাকে একটু স্ক্রিনে নিয়ে আসি, তারপর আমরা আলাপচারিতায় যাই। নাফিসা নিপুন তানজিম, ডক্টর নাফিসা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে আমরা যে বিষয়টি নিয়ে আছে কথা বলতে চাই মূলত সেটা হচ্ছে যে এই যে সামাজিক মাধ্যম, বিশেষ করে ইউটিউব, আমাদের এই যে বর্তমান সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা ইউটিউবের যে প্রভাব, কিংবা ইউটিউবে যে নানান রকমের আলোচনা হয়, নানান ভঙ্গিতে নানান ভাষায় হয়, এর কৌশল কি, এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি, হ্যাঁ, এটা আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমাদের ভেতরে কি রকমের প্রভাব ফেলে বা ফেলতে পারে, এই সব বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। শুধু দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে ডক্টর নাফিসা নিপুন তানজিম একজন শিক্ষক, একজন লেখক, একজন গবেষক, একজন অ্যাক্টিভিস্ট। আপনার কাছ থেকেই শুনতে চাই আপনি কিভাবে নিজেকে পরিচিত করতে চান, কিংবা আপনার পরিচয়টি কি? ব্যক্তিগত জীবনে আমি নিজেকে পরিচয় দিতে চাই একজন শিক্ষক হিসেবে, এবং আমার শিক্ষকতা শুধুমাত্র ক্লাসরুমে শেখানোর মধ্যে সীমাবদ্ধ না। শিক্ষকতার পার্ট হিসেবে আমাদেরকে প্রচুর লেখালেখি করতে হয়, এবং আমার লেখালেখির কাজটা মোটামুটি দু ধরনের। আমি এক ধরনের লেখালেখি করি যেটা একাডেমিক গবেষণা, স্কলারলি পাবলিকেশনস, মোস্টলি মেন্ট ফর অ্যান একাডেমিক অডিয়েন্স। এবং আমি আরেক ধরনের লেখালেখি করি, সেটাকে অনেকে বলবে পাবলিক স্কলারশিপ, যেটা অনেক পাবলিক ফেসিং, যেটা পড়ার জন্য পয়সা দিতে হয় না, এবং যেটা মোটামুটি রেডিলি অ্যাভেলেবল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। আর এর পাশাপাশি আমি নিজেকে একজন অ্যাক্টিভিস্ট পরিচয় দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করি। বাংলাদেশের বিভিন্ন ধরনের নারীবাদী আন্দোলনের সাথে আমার অনেক দিনের সম্পৃক্ততা। আমি বাংলাদেশে মেয়ে নেটওয়ার্কের সাথে 2011 সাল থেকে সংগঠক হিসেবে জড়িত আছি, এবং একই সাথে আমেরিকাতেও আমি এখানে শিক্ষক ইউনিয়নের রাজনীতিতে 2017 সাল থেকে জড়িত আছি। ইউনিয়ন অর্গানাইজার হিসেবে আমি 5 বছরেরও বেশি সময় ধরে কাজ করেছি। সুতরাং আপনার ভেতরে রাজনীতির একটি আমরা উল্লেখযোগ্য একটি আগ্রহ দেখতে পাচ্ছি, এবং আপনি শিক্ষক, আপনি বলছিলেন, আমি আপনাকে থামিয়ে হয়তো কথা শুরু করেছি। আপনি কোথায় শিক্ষকতা করছেন এবং মানে কি ধরনের শিক্ষার সঙ্গে যুক্ত, যদি একটু ছোট করে বলেন। শিওর, আমি এখন আমেরিকার ম্যাসাচুসেটস রাজ্যের ওয়ার্সেস্টার স্টেট ইউনিভার্সিটিতে পড়াই। আমার নিজের একাডেমিক ট্রেনিং উইমেন্স জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি স্টাডিজে। অনেকে হয়তো ভাবে যে উইমেন্স জেন্ডার সেক্সুয়ালিটি স্টাডিজ তো শুধু নারী নিয়ে কথা বলে, আর কিছু নিয়ে কথা বলে না। কিন্তু আমরা যেভাবে আসলে নারীবাদকে সংজ্ঞায়িত করি, আমরা শুধুমাত্র নারী না, আমরা আমাদের সামাজিক কাঠামোতে যে বিভিন্ন ধরনের অপারেশনের যে সিস্টেম আছে, এটা পিতৃতন্ত্র হতে পারে, এটা ক্যাপিটালিজম হতে পারে, এটা সাম্রাজ্যবাদ হতে পারে, এটা নিওলিবারালিজম হতে পারে, আমরা এই বিভিন্ন ধরনের যে অপ্রেসিভ ইনস্টিটিউশন গুলো শুধু নারী না, বিভিন্ন ধরনের প্রান্তিক জনগোষ্ঠীকে কিভাবে অবদমিত করে, সেটাই আমার পড়াশোনা এবং সেটাই আমার গবেষণা এবং শিক্ষকতার বিষয়। ডক্টর নাফিসা নিপুন তানজিম, অসংখ্য ধন্যবাদ। এবার যদি জানতে চাই শুরুতে যে এই যে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট, বিশেষ করে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই বিবেচনায় এই যে ইউটিউবাররা, যারা, আপনিও তো যে কোনো সাধারণ মানুষের মতনই নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করেন, কিছু ইউটিউব শোনেন, সবাই সব শুনি আমরা তা নয়, এগুলো যখন শোনেন তখন কি কখনো কখনো আপনার মনে হয় যে আমাদের এই সময়ের বাস্তবতায় যে ইউটিউবাররাও আমাদের এই
মানে ওপিনিয়ন লিডার হিসেবে তারাও একটি বা ইনফ্লুয়েন্সার হিসেবে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? আমি বলবো অবশ্যই তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং কেন এটা হলো, কিভাবে এটা হলো, আমার মনে হয় এটা বোঝার জন্য আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। আমি যখন ঢাকায় বড় হয়েছি 1980s 90s, আমার ছোটবেলায় বিটিভি একমাত্র চ্যানেল ছিল। আমরা ওই দিন শেষ হলে রাত 8টার খবরের জন্য বসে থাকতাম, এবং একটা পর্যায়ে গিয়ে ওটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক আমরা দেখতাম যে খবর মানেই হচ্ছে যে সরকার কিভাবে উন্নয়নের জোয়ারে দেশকে ভাসিয়ে দিচ্ছে, সেটার একটা সামারি। তারপরে যখন আস্তে আস্তে আমাদের দেশে মিডিয়াতে প্রাইভেট ক্যাপিটাল প্রবেশ করলো, তখন আমরা দেখলাম যে কর্পোরেট ওন্ড মিডিয়ার একটা বিশাল রাইজ। এবং কর্পোরেট ওন্ড মিডিয়া, আমি বলবো যে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে যে খুব ডেমোক্রেটাইজ করলো ব্যাপারটা তা না, কারণ প্রত্যেকটা কর্পোরেট মিডিয়া, মোটামুটি যত মিডিয়া আছে মেইন স্ট্রিম, আপনি যদি ট্রেস করেন দেখবেন যে কোনো না কোনো ভাবে এর মালিকরা হয় বিশাল বড় কর্পোরেশনের মালিক, অথবা তাদের খুবই ক্লোজ পলিটিক্যাল কানেকশন আছে, অথবা দেখবেন যে বড় বড় পলিটিক্যাল লিডাররা বিভিন্নভাবে এই কর্পোরেশনের মালিকদের সাথে সংশ্লিষ্ট। সো তারা যেভাবে নিউজগুলোকে রিপ্রেজেন্ট করছে, ইট ওয়াজ ভেরি মাচ ইনফ্লুয়েন্স বাই দেয়ার ওন ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইন্টারেস্ট। সো বাংলাদেশে কিন্তু ফর আ রিয়েলি লং টাইম একটা বস্তুনিষ্ঠ জার্নালিজমের ক্রাইসিস আছে, এবং তার মানে কিন্তু এটা না যে বাংলাদেশের মানুষের খবরের তৃষ্ণা নাই। মানুষ তো সবসময় জানতে চায়, বুঝতে চায় যে কি হচ্ছে, কিন্তু যেহেতু আপনাকে জার্নালিজমের, জি বলুন। আপনাকে একটু থামিয়ে বলি যে আপনি বলছেন যে বাংলাদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার একটা ক্রাইসিস আছে বা একটি সংকট আছে। আছে মানে কি এটা অনেক আগে থেকেই ছিল নাকি এটি 24-এর পরের একটি সংকট তৈরি হয়েছে? এটা অনেক আগে থেকেই ছিল, কারণ কর্পোরেট ওন্ড মিডিয়া এটা বাংলাদেশে নতুন না। এটা যখন থেকে শুরু হয়েছে, সেই 2000-এর দশক থেকে শুরু করে এখন পর্যন্ত কর্পোরেট ওন্ড মিডিয়া যে তাদের নিজেদের পলিটিক্যাল এবং ইকোনমিক ইন্টারেস্ট অনুযায়ী তাদের সংবাদকে তারা যেভাবে কনস্ট্রাক্ট করেছে, এটা বহু আগে থেকেই আছে। আমি যেটা বলবো যে আওয়ামী লীগের সময় ব্যাপারটা আরো অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ যেটা হয়েছিল যে আমরা জানি যে বাংলাদেশ 2020 সালের দিকে খুব সম্ভবত 180টা দেশের মধ্যে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশের পজিশন চলে আসলো 151। তারপরে যখন ডিজিটাল সিকিউরিটি আইন প্রণয়ন করা হলো, তখন সাংবাদিকদের উপর বিভিন্ন ধরনের জ্বালাও পোড়াও নিপীড়ন আরম্ভ হলো। গভর্নমেন্ট একই সাথে বিভিন্ন ধরনের ম্যাস সার্ভেলিং টেকনোলজি কিনলো, যেটা দিয়ে তারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সবকিছু সার্ভেল করা শুরু করলো। সো আওয়ামী লীগের সময় এই সংবাদ মাধ্যমের যে ইন্ডিপেন্ডেন্স, সেটা আরো অনেক বেশি ক্রাইসিসের মুখোমুখি হয়। তো মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই তখন যে তৃষ্ণা, যে আমি কোথায় খবর পাবো, সো আ লট অফ আস ইভেন্চুয়ালি মুভ টু সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়াতে টু সাম এক্সটেন্ট, সোশ্যাল মিডিয়া যে খুব লিবারেটরি তা না, আমি সোশ্যাল মিডিয়ার পলিটিক্স নিয়েও আশা করি আজকে কথা বলবো। তো সোশ্যাল মিডিয়ায় তারা যখন মেইন স্ট্রিম মিডিয়ায় খবরটা পাচ্ছে না, বস্তুনিষ্ঠ সংবাদটা পাচ্ছে না, তারা তখন সোশ্যাল মিডিয়াতে খবরটা পাওয়ার চেষ্টা করছে। কিন্তু সোশ্যাল মিডিয়াও যে খুবই ডেমোক্রেটিক জায়গা তা না। অন ওয়ান হ্যান্ড আমরা হয়তো ভাবতে পারি যে এনিওয়ান ক্যান হ্যাভ আ ইউটিউব চ্যানেল, আপনার ইউটিউব চ্যানেল থাকতে পারে, আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু পোস্ট করি, বাট ডাজন্ট নেসেসারিলি মিন যে উই ক্যান অ্যাট্রাক্ট অডিয়েন্সেস ইন দ্য সেম ওয়ে। সোশ্যাল মিডিয়াতেও কিন্তু একটা ইলুশন অফ চয়েস কাজ করে। আমরা হয়তো খুব ভাবছি যে যে কেউ সোশ্যাল মিডিয়াতে তাদের অপিনিয়ন সার্কুলেট করতে পারে, কিন্তু ব্যাপারটা তা না। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম যেভাবে কাজ করে, আপনি যদি একটা সার্টেন কাইন্ড অফ কন্টেন্ট তৈরি করেন, যে কন্টেন্টটা হয়তো অনেক ইমোশন তৈরি করবে, মানুষের অনেক এনগেজমেন্ট তৈরি করবে, মানুষ প্রচুর ভিউ দিবে, লাইক দিবে, আপনি যদি একটা সার্টেন ওয়েতে মানুষের রাগ, ক্ষোভ অথবা তাদের মানে হাসি কান্না এই ধরনের ইমোশন আপনি ম্যানিপুলেট করতে পারেন, তাহলে শুধু আপনার কন্টেন্টে সার্কুলেটেড হবে। তো আমি যেটা বলবো যে বাংলাদেশের রাইট উইং ইনফ্লুয়েন্সার যারা, তারা এই অপরচুনিটিটা খুব ভালোভাবেই গ্র্যাব করেছে, এবং তারা খুব স্পেশালি আমাদের জুলাই আপরাইজিং এর পরে আমরা যেটা দেখেছি যে ওই এই সময়টাতে বিভিন্ন ধরনের রাইট উইং ইনফ্লুয়েন্সার্স, অবভিয়াসলি দ্যাট ইনক্লুডস পিনাকি, এই আচ্ছা, সোশ্যাল আপনি যে মিডিয়াতে। ডানপন্থী বা রাইট উইং সোশ্যাল ইনফ্লুয়েন্সার কথা বলছেন, রাইট উইং এর মানে লেফট উইংও আছে, তাই না?
নিশ্চয়ই আছে। লেফট উইং ও আছে, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে আমি বলব যে কারা, লেফট উইং পপুলিজম হ্যাঁ, আসলে অত শক্তিশালী না। আচ্ছা, আপনি আবার আরেকটি শব্দ বলেন পপুলিজম। আমরা এই যে রাইট উইং, লেফট উইং, পপুলিজম এই শব্দগুলো নিয়েও একটু জানবার চেষ্টা করব যে এগুলো কি এবং এগুলোর ব্যবহারটা এই যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইউটিউবের চ্যানেলগুলোতে কিভাবে কারা ব্যবহার করছেন। আচ্ছা, আপনি আরেকটি জিনিস বলছেন যে আমাদের গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার, মৌলিক যে গণমাধ্যমগুলো তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার একটা বড় সংকট তৈরি হয়েছে। এই সংকটে ফাঁক-ফোকর দিয়ে আসলে এই ইনফ্লুয়েন্সার বলেন কিংবা ইউটিউবার বলেন, ওই যে সোশ্যাল মিডিয়ার ভেতর দিয়ে অনেকেই অনেক রকম কাজ করছেন। আপনি কথা প্রসঙ্গে বলছিলেন রাইট উইং, লেফট উইং এর কথা আরেকটু পরে আসি। তার আগে আসি পপুলিজম। আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ায় কিংবা ইউটিউব গুলোতে এই পপুলিজমটাকে আপনি কিভাবে ডিফাইন করতে চান বা পপুলিজম বিষয়টা কি আসলে? আমি যদি খুব সহজ ভাষায় বলি, মানে বড় তাত্ত্বিক আলোচনা না গিয়ে খুব সহজ ভাষায় যদি বলি যে এটা এক ধরনের রাজনৈতিক ভাবধারা, যেখানে একটা ধারণাকে পপুলারাইজ করা হয়, জনপ্রিয় করা হয়, যে একটা এলিট স্ট্যাবলিশমেন্ট জনতার স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। আমি যেহেতু আমেরিকার আমি পড়াই, এখানকার উদাহরণ দিয়ে যদি বলি যে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু পপুলিস্ট পলিটিক্স করে, আবার বার্নি স্যান্ডার্সও কিন্তু পপুলিস্ট পলিটিক্স করে। কারণ অনেক সময় দেখবেন এদের কথায় কিন্তু অনেক মিল আছে, যে ও এই সিস্টেম হচ্ছে গিয়ে করাপ্টেড এবং এই সিস্টেম হচ্ছে জনতার স্বার্থের বিরুদ্ধে কাজ করে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং যেটা ব্যাপার, যে লেফট উইং এবং রাইট উইং এর ব্যাপার যেটা বললাম, যে সিস্টেম করাপ্টেড এবং এই সিস্টেম জনতার স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এবং এটা একটা এলিট এস্টাবলিশমেন্টকে সার্ভ করছে। এটা পপুলিজমের মূল বক্তব্য। এবং এই বক্তব্যটা কিন্তু বামপন্থা বলেন, ডানপন্থা বলেন, বামপন্থা ডানপন্থা ভেদে বক্তব্যটা কিন্তু একই। কিন্তু তারপরে যেটা প্রশ্ন, আমি যখন বলছি যে একটা এলিট স্ট্যাবলিশমেন্ট জনতার বিরুদ্ধে কাজ করছে, এখানে আমি জনতাকে কিভাবে সংজ্ঞায়িত করছি এবং এলিটকে কিভাবে সংজ্ঞায়িত করছি, ওটার উপরেই নির্ভর করে যে আমি বামপন্থী রাজনীতি করছি নাকি ডানপন্থী রাজনীতি করছি। আমি যদি ডানপন্থী রাজনীতি করি, আমেরিকার এক্সাম্পল দিয়ে আমি যদি বলি যে এখানে জনতা মানে কিন্তু হচ্ছে সবাই না, এখানে জনতা মানে হচ্ছে গিয়ে শ্বেতাঙ্গ, যারা আমেরিকা বর্ন অ্যান্ড ব্রট আপ, মোস্টলি পুরুষ জনতা। আমি যদি বাংলাদেশের কনটেক্সটে বলি, বাংলাদেশে ডানপন্থী পপুলিস্ট রাজনীতি যারা করে তাদের জনতার ডেফিনেশন হচ্ছে কিন্তু আমি বলবো যে সিস বেঙ্গলি হেটেরোসেক্সুয়াল মুসলিম ম্যান। সো তাদের জনতার ডেফিনেশনের মধ্যে কিন্তু নারীরা অন্তর্ভুক্ত না, তাদের জনতার ডেফিনেশনের মধ্যে কিন্তু ধর্মীয় সংখ্যালঘুরা অন্তর্ভুক্ত না, তাদের জনতার ডেফিনেশনের মধ্যে আদিবাসীরা অন্তর্ভুক্ত না। সো এখানে একটা ডিফারেন্স আছে। যখন বামপন্থী বা ডানপন্থী দুজনেই বলছে যে এলিটরা জনতার এগেন্সে কাজ করছে, জনতাকে আমি কিভাবে ডিফাইন করছি? ডানপন্থীরা বলবে যে জনতা মানে হচ্ছে বাংলাদেশে যে মুসলিম পুরুষ, এবং সেই বামপন্থীরা বলবে যে না, জনতা মানে নারী, জনতা মানে আদিবাসী, জনতা মানে সংখ্যালঘু। আবার যদি এলিটের ডেফিনেশনে আসি, যে এলিটকে কিভাবে ডিফাইন করছে, ডানপন্থীরা হয়তো বারবার এলিট বলতে বোঝাবে যে যেমন শাহবাগীরা হচ্ছে এলিট। শাহবাগীরা কারা? তারা হচ্ছে খুবই সেকুলার, তারা খুব আরবান সেন্ট্রিক, তাদের হাতে বিভিন্ন ধরনের ক্যাপিটাল আছে এবং শাহবাগীরা হচ্ছে এলিট। কিন্তু আপনি যদি বামপন্থা থেকে এই এলিটকে ডিফাইন করেন, বামপন্থা শুধুমাত্র এলিটকে ডিফাইন করবে না, বরং তারা বলবে যে আমাদের এলিট সমাজ কাঠামোতে কি সমস্যা। ইটস ভেরি মাচ ফোকাস অন স্ট্রাকচার অ্যানালিসিস। আমি হয়তো তখন বলবো যে আমাদের অর্থনীতির ইকোনমিক রিডিস্ট্রিবিউশন হচ্ছে না কেন, ট্যাক্সেশন পলিসি কেন প্রোগ্রেসিভ না, আমাদের পাহাড়ে যে মিলিটারাইজেশন হচ্ছে সেটার সমস্যা কি। সো আমি যখন বামপন্থা থেকে এলিট নিয়ে কথা বলবো, আমি তখন রাষ্ট্রকে প্রশ্ন করব এবং রাষ্ট্রীয় কাঠামোকে প্রশ্ন করব, সেই কাঠামোকে কিভাবে আরো ভালোভাবে জনতার জন্য সার্ভ করা যায় সেটা নিয়ে আমি চিন্তা করব। আচ্ছা, ধন্যবাদ। এই যে আপনি এলিটিজমকে যেভাবে ডিফাইন করছেন, পাবলিক বে জনতাকে, হ্যাঁ, যেভাবে ডিফাইন করছেন, তারা যেভাবে দেখছে, মনে করেন যে রাইট উইং বা লেফট উইং এর ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, দু একজন ছাড়া আসলেই কি এত অ্যানালিসিস করে তারা কথাবার্তা বলেন? আমি দু একজনের কথা ভাবছি, তারা করেন আমি জানি, কিন্তু অন্যান্য ইউটিউবার যারা আছেন কিংবা সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, তারা কি এত কিছু অ্যানালিসিস করে তারা কোন পন্থায় আছেন, তারা কি করেন? কথা আপনার কি মনে হয়?
এটা একটা খুবই ভালো প্রশ্ন। কারণ আসলে এই যে বামপন্থা, ডানপন্থার কথা বলছি না, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই বামপন্থা, ডানপন্থা না অনেক সময় মিলেমিশে একাকার হয়ে যায়। সেটি যেমন সেটি আমি নিজেই পিনাকির আমি যে সব ধরনের বামপন্থী, ডানপন্থী সব ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখি তা না। বাট পিনাকি আমার একটা লেখা আমি বলেছি যে পিনাকি ইজ আ ফেনোমেনন। এবং আমি বোঝার চেষ্টা করছি যে মানুষ কেন পিনাকিকে এত শোনে। যেমন আপনি কিন্তু হচ্ছে পিনাকির কনটেন্ট যদি দেখেন, আপনি দেখবেন যে ওখানে বামপন্থী কথাও অনেক আছে, ডানপন্থী কথাও অনেক আছে। সো আসলে কিন্তু আপনি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে বামপন্থা ডানপন্থাকে খুব আলাদা করে দেখার উপায় নাই, এবং অনেক সময় না এটা মিলেমিশে একাকার হয়ে যায়। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আই থিঙ্ক এটাই আমাদের মাথায় রাখতে হবে যে আপনি যার কথাই শুনছেন না কেন, সে হয়তো দেখা যাবে অনেক জনগণের কথা বলছে, আপনার হয়তো শুনে মনে হচ্ছে আরে এটা তো আমারই কথা। সে হয়তো, আমি যেটা বললাম যে ও বামপন্থীরা হচ্ছে স্টেটকে প্রশ্নবিদ্ধ করে, তারা কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে, তারা হয়তো দেখা যাবে প্রশ্নবিদ্ধ করছে। কিন্তু এক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে বার্নি স্যান্ডার্সের একটা কথা আমি টেনে আনবো, যে উনি যেমন একটা কথা বলেছিলেন, একবার একটা পডকাস্টে শুনছিলাম, উনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা কথা ঠিকই বলে যে আমাদের সিস্টেম হচ্ছে পুরো ফেইলড এন্ড করাপ্টেড, এন্ড আই কমপ্লিটলি এগ্রি উইথ হিম। সো আমি বলবো যে বাংলাদেশে আপনি লেফট উইং রাইট উইং ওই আলোচনায় না গিয়ে অনেক ইনফ্লুয়েন্সার দেখবেন যে বাংলাদেশ সিস্টেম কত করাপ্টেড এটা নিয়ে কথা বলছে। আই থিঙ্ক পার্থক্যটা শুরু হয় ওখান থেকে যে এটা তো করাপ্টেড, তারপরে আপনি কি করবেন। এখন অনেক ক্ষেত্রে অনেকে যেটা করে যে এটার সমাধান কি, আমি একটা আদার তৈরি করব, আমি একটা শত্রু তৈরি করব, এবং সেই শত্রুর এগেইনস্টে আমি এক ধরনের নৈতিকতা বেসড একটা ইমোশন আমি মোবিলাইজ করব, এবং সেই ক্রোধটাকে প্রকাশের উপায় হিসেবে আমি মব মোবিলাইজ করতে পারি। মানে এখানে কোনো আম, এখানে এখানে হচ্ছে গিয়ে কোনো আপনার কি বলে যে একটা প্রোডাক্টিভ একটা রেজলিউশন দেওয়া, সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। আর অন দি আদার হ্যান্ড আমি যদি বলবো যে বামপন্থী পপুলিজম যদি বলি, যেমন জোরান মামদানির ক্যাম্পেইন আমি চেষ্টা করি খানিকটা ফলো করার। মামদানিরও অনেক সমস্যা আছে, বাট দ্য থিং ইজ যে আপনি যদি তার ক্যাম্পেইনের ল্যাঙ্গুয়েজ দেখেন, অথবা এখানকার আরো যে এলিজাবেথ ওয়ারেন, বার্নি স্যান্ডার্স, তারা কিন্তু শুধুমাত্র সিস্টেম ইজ ফ্লড, সুতরাং সিস্টেমের সমস্যা কি, ইমিগ্রান্টদেরকে আমেরিকা থেকে ঘাট ধরে বিক্রি বের করে দাও তাহলে সব ঠিক হয়ে যাবে। অথবা বাংলাদেশের কনটেক্সটে যদি দেখি ও সিস্টেমের সমস্যা, তাহলে কি করতে হবে, আমাদের ভারতীয় আধিপত্যবাদ শেষ করতে হবে। তো ভারতীয় আধিপত্যবাদ শেষ করতে হবে কিভাবে, আমি ভারতকে কালকে হুমকি দিলাম তোমার এলাকা খেয়ে ফেলবো, অথবা হচ্ছে গিয়ে কালকে হচ্ছে গিয়ে ধানমন্ডিতে গিয়ে একটা বাসা পুরাই দিয়ে আসলাম, মানে দ্যাট ডাজন্ট এন্ড ভারতীয় আধিপত্যবাদ। যেমন বাংলাদেশেও কিন্তু অনেক সফিস্টিকেটেড কাজ করেন একাডেমিক ক্ষেত্রে বা অ্যাক্টিভিস্ট ক্ষেত্রে। আমি নিজে পার্সোনালি আনু মোহাম্মদ, মাহা মির্জা এনাদের কাজ ফলো করি। মাহা মির্জা যেমন আমি ওনার একটা লেখা আমি আমার রিসেন্ট একটা পিসে আমি সাইট করেছি, যেমন উনি যেরকম বলেছেন যে বাংলাদেশের সুতা শিল্পের কথা যদি চিন্তা করি, যে এই ইন্টারিম সরকারের আমলে যে সরকার হচ্ছে গিয়ে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা অ্যাপারেন্টলি একটা পজিশন নিল, বা অনেক ছাত্র নেতা যারা তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে মুখে ফেনা তুলে ফেললো, তো তারা কি এটা নিয়ে একটা কথা বলেছে যে ওই ইন্টারিম সরকারের আমলে আমাদের সুতা শিল্পের সাবসিডি আগে ছিল 5%, ওটা কমে হচ্ছে গিয়ে 1%-এ নেমে আসলো, এবং এর ফলে যেটা হলো যে ইন্ডিয়ার সুতা শিল্প তাদের সরকারের কাছ থেকে 15% পর্যন্ত সাবসিডি পায়। তো ইন্ডিয়ান সুতা কিন্তু অনেক সস্তা, এবং এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমাদের বাংলাদেশে হচ্ছে কি ইন্ডিয়ান সুতা আমদানি 137% বেড়ে গেল। তো এটা নিয়ে কয়জন কথা বললো? আর শুধু তো কথা বললে হবে না, কথা বললে তো আসলে সলভ হয় না। সবাই মিলে স্লোগান দেওয়া খুব ইজি যে দিল্লি না ঢাকা, ঢাকা না ঢাকা, কিন্তু দ্য থিং ইজ যে এই যে ওকে আমাদের বাংলাদেশে আমরা শিল্পগুলোকে কিভাবে প্রণোদনা বাড়িয়ে আমাদের লোকাল শিল্পগুলোকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি, আমাদের আমদানি রপ্তানি পলিসি আমরা কিভাবে রিভিজিট করতে পারি, এই গঠনমূলক সমালোচনা কিন্তু আমাদের পপুলিস্ট ইউটিউবাররা দেন না। তাদের তাদের যে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট বা তাদের যে পলিটিক্স, তারা যে এলিট বিরোধী পলিটিক্স করছেন, আমি বলবো যে এটা খুবই পারফরমেটিভ একটা পপুলিস্ট পলিটিক্স, যে আজকে আমি স্লোগান দিব, কালকে ওখানে দুইটা মব মোবিলাইজ করবো, পরশুদিন একটা জায়গায় আগুন দিব, তরশুদিন আমি একটা মিডিয়া অফিস ভাঙচুর করব। কিন্তু ইট ডাজন্ট নেসেসারিলি টক অ্যাবাউট যে হ্যাঁ ভারতীয় আধিপত্যবাদ ইজ আ থিং, সো হোয়াট টু ডু অ্যাবাউট দিস। সো আমাদের স্টেট পলিসিকে আমরা রিভিজিট করি, আমরা ইন্ডাস্ট্রিগুলোকে সাবসিডাইজ করি, আমি ওয়ার্কার্স অর্গানাইজিং কে সাপোর্ট করি, আমি ইউনিয়নকে সাপোর্ট করি, ওয়ার্কারদের আমাদের শ্রমিকদের খেয়ে পড়ে বেঁচে থাকার ব্যবস্থা কিভাবে করি, এই আলোচনা কিন্তু তারা করেন না। আমি বলবো পার্থক্যটা কিন্তু এখানেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর নাফিসা নিপুন তানজিম। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে আবার ফিরছি, আশা করি সঙ্গেই থাকবেন।
কানাডা থেকে বাংলা ভাষায় সত্য ও সচেতনতার কথা। The world of not-for-profit. নারীর অংশগ্রহণ, What Bangladesh has done. criminal justice system, সমাজে কি ঘটছে, কেন ঘটছে, আমাদের করণীয়ই বা কি? শিল্পী গড়ে তুলতে হবে আমাদের। একটা বহুপাক্ষিক Late Saturday morning, ছোট্ট একটা যে মানুষ চিন্তা করুক, যে আল্লাহ রসুলের কথা, প্রশ্ন করুক, এই সম্পর্কটা উত্তর খুঁজুক। ভারতের প্রতি বাংলাদেশে যা ঘটেছে, আসামি এটা কনটেস্ট করেন। ঘাতক দলাল নির্মূল কমিটি। আপনার প্রশ্ন, আপনার মতামত সবই আমাদের আলোচনার that I বিষয়। shouldn't have done as a community member So what have you done? ধৈর্য ধরা দেন। বিষয়টা আমরা আলোচনা করব। Recognize like that. টিভি মেট্রো মেইল, আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করে ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন। ডক্টর নাফিসা, আমার কাছে আপনার সঙ্গে কথা বলতে বলতে মনে হচ্ছে যে আমরা যখন সিস্টেমকে পরিবর্তন করতে চাই তখন কিন্তু নিজেকেও যেই বলেন তাকেও একটা সিস্টেমের পার্ট হয়ে এই কাজটি করতে হবে বলেই আমার মনে হয় আপনি বলতে চাইছেন। কারণ আমি মূল সিস্টেমের বাইরে থেকে কেবল উত্তেজক কথাবার্তা বলে শেষ করে দিলাম, সেটি হয়তো মানে খুব কার্যকর নয়। তবে আমরা যখন ইউটিউবের কথা বলি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলি, এগুলো তো আসলে ইন্ডিভিজুয়াল মানুষ। একজন ইন্ডিভিজুয়াল মানুষের পক্ষে তো আসলে পুরো সিস্টেমের সবকিছু নিয়ে কথা বলাও হয়তো সম্ভব না। তাকে একটা সিস্টেমের ভেতরে আসতে হবে, এবং সিস্টেমের ভেতরে আসতে হলেই আপনি যে সমস্ত প্রতিষ্ঠানের কথা বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে হবে, রিভিজিট করতে হবে, সেটি একটি অন্য আলোচনা। এবার যদি আমরা একটু আলোচনাকে একটু সংকীর্ণ বা ছোট অর্থে নিয়ে আসি, তাহলে কি এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আপনি পিনাকিকে উল্লেখ করেছেন, তাহলে কি পিনাকি একটি ইউটিউবের মধ্য দিয়ে কি একটি রাজনৈতিক শক্তি হিসেবে মানে প্রতিষ্ঠিত হয়েছে? আমি বলবো যে ডেফিনেটলি পিনাকি ইজ আ ফেনোমেনন। আপনি লাইক হিম অর নট, মানে দের ইজ নো ওয়ে টু ডিনাই যে হি ইজ আ ফেনোমেনন, এবং তার 40 লাখের বেশি ফলোয়ার, এবং ফ্রান্সে বসে তিনি যেভাবে বাংলাদেশের মানুষকে মোবিলাইজ করতে পারে, বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে, পিনাকি হচ্ছে তাদের কাছে পলিটিক্যাল গুরু, এবং তাদের সাথে কথা বলতে গেলে আপনি দেখবেন যে তাদের কথাগুলো পিনাকির বিভিন্ন টকিং পয়েন্টকেই বারবার রিপিট করছে। আপনি যে মানুষটা হয়তো ইউনিভার্সিটিতে কখনো যায় নাই, অথবা মানে যে হয়তো বা ওরকম ইউনিভার্সিটিতে গেলেও তার হয়তো একেবারে সমাজ বিজ্ঞানের গভীর পড়াশোনা নাই, কিন্তু সে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে খুবই মানে বিরক্ত এবং খুবই মানে অ্যানয়েড। ক্রেডিট গোস টু পিনাকি। সো পিনাকি ইজ আ ভেরি আমি বলবো যে সিগনিফিক্যান্ট অ্যাক্টর। এখন বিষয়টা কি এরকম যে পিনাকি একটা বৃহত্তর গোষ্ঠী বা মানুষের দৃষ্টিভঙ্গি বা মনের কথা বুঝতে পেরে ভারতীয় আধিপত্যের কথা বলছে, নাকি পিনাকি ভারতীয় আধিপত্যবাদের কথা বলছে বলে একটা বড় গোষ্ঠী ভারতীয় আধিপত্যের কথা বলছে? কে কার উপর নির্ভরশীল? আমি নিজে যেটা বলবো যে মানে এই কারণে আমি যেটা বলছিলাম যে ইটস ভেরি ইন্টারেস্টিং যে দ্য ওয়ে দিস হোল পপুলিস্ট থিং ওয়ার্কস। সো আপনি যদি পিনাকির ভারতীয় আধিপত্যবাদের ন্যারেটিভটা দেখেন, আমি নিজে যেমন কিছু ভিডিও আমি শোনার চেষ্টা করেছি, এবং সেখানে আমি দেখলাম যে ইটস নট নেসেসারি, আপনার হয়তো প্রথমে শুনে মনে হবে যে পিনাকি খুবই জনগণের কথা বলছে, কারণ সে একজন ভালো বক্তা, সে একজন খুবই ভালো স্টোরি টেলার, এবং ওনার নিজেরও হচ্ছে গিয়ে বামপন্থী রাজনীতির একটা ইতিহাস আছে। উনি বামপন্থী সোশ্যাল জাস্টিস ল্যাঙ্গুয়েজ উনি খুব ভালো জানেন, এবং উনি আমি বলবো যে উনি এই ল্যাঙ্গুয়েজ গুলো খুব ভালো অ্যাপ্রোপ্রিয়েট করতে পারে। সো মানুষের কাছে কিভাবে যেতে হয় উনি সেটা খুবই ভালো করে জানেন, এবং তার ভিডিওগুলো আপনি যদি শোনেন, আপনার যদি খুব ডিপ পড়াশোনা না থাকে বা ক্রিটিক্যাল লেন্স না থাকে, আপনার হয়তো শুনে মনে হবে যে তো আমারই কথা বলছে। এবং তারও অনেক স্ট্র্যাটেজি আছে, এটা নিয়ে আমি হয়তো একটু পরে কথা বলবো, যে তার ভাষা, তার প্রেজেন্টেশন ভঙ্গি, বাচন ভঙ্গি, এভরিথিং। সো উনি যেটা আমার বলবো যে উনি মানুষকে এটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করে যে আমি আপনাদের কথা বলছি, এবং তারপরে যেটা হয় যে হি ব্রিংস ইনটু দ্য ল্যাঙ্গুয়েজ অফ আধিপত্যবাদ। এখন আধিপত্যবাদ বা হেজেমনি, এটা নিয়ে তো আসলে অনেক থিওরিটিক্যাল অ্যানালিসিস আছে, বাট দ্য থিং ইজ যে অবভিয়াসলি পিনাকি নেভার ডাইজ ডিপার ইনটু ইট, এবং ইট অল কামস ডাউন টু ভারতীয় আধিপত্যবাদ। তো আমার একটা লেখা আমি এটাই বলার চেষ্টা করেছি যে ভারতীয় ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি যেটা বলছিলাম যে তাদের কথায় কিন্তু লেফট উইং রাইট উইং মিলেমিশে একাকার হয়ে যায়। আচ্ছা, এই লেফট উইং রাইট, সরি আমি আপনাকে একটু থামাই মাঝে মাঝে, একটু কিছু মনে করবেন না। সেই পিনাকির আপনি ঠিকই বলেছেন, এবং পিনাকির ভাষা শুনলে, পিনাকির কন্টেন্ট দেখলে মনে হয়
তিনি তো আপাদমস্তক একজন বামপন্থী ঘরানার মানুষ, এবং তিনি বলেনও তাই, তার রাজনৈতিক যে ইতিহাস সেটাই বলে। কিন্তু আবার অনেক সময় অনেকে বলেন যে তিনি তো, আপনিও হয়তো, আমি জানি না ওই ইঙ্গিত করছেন কিনা, তিনি ডানপন্থী উদ্দেশ্যেই কথাবার্তা বলেন। এখন একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে কোনটা, মানে উনি কি ডানপন্থী কথা বলছেন না বামপন্থী কথা বলছেন? বা এই পপুলিজমের যে এই সময়ে মানে এই বামপন্থী এবং ডানপন্থী কাদের শক্তি বেশি, মানে কোন পক্ষে কথা বললে এই পপুলিজমের যে এই কনসেপ্টে আমি বেশি পপুলার হতে পারি, বা মানুষ আমার কন্টেন্ট বা আমার যে আমি যে বিষয়ে বলতে চাচ্ছি ন্যারেটিভটা গ্রহণযোগ্য হবে তাদের কাছে, কারা শক্তিশালী? শিওর। সো আপনার প্রথম প্রশ্ন যেটা যে পিনাকি কি লেফট উইং না রাইট উইং, এটা বুঝবো কিভাবে? যেমন একটা খুব সহজ উপায় যেটা হচ্ছে যে কেউ যখন আধিপত্যবাদ নিয়ে কথা বলবে বা সাম্রাজ্যবাদের ক্রিটিসিজম করবে, আপনি কি খুব সিলেক্টিভলি আপনার ক্রিটিসিজমটা করছেন? যেমন পিনাকির ভিডিও আপনি যদি শোনেন, সেখানে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে অনেক কথা থাকবে, কিন্তু যুক্তরাষ্ট্রের যে গ্লোবাল একটা আধিপত্যবাদ, এটা নিয়ে কিন্তু কোনো কথা নাই। বা চীনের যে গ্লোবাল আধিপত্যবাদ, এটা নিয়ে কিন্তু অ্যাবসলিউটলি কোনো কথা নাই। কারণ চাইনিজ ইম্পিরিয়ালিজম এখন কিন্তু ইটস আ রাইজিং থিং। আপনি আফ্রিকার দেশগুলোতে যদি দেখেন, দেখবেন যে চায়না হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট করছে এবং খুবই রেস্ট্রিকটিভ পলিসিতে, খুবই রেস্ট্রিকটিভ এগ্রিমেন্টে যাচ্ছে যে তুমি যদি এত বছরের মধ্যে লোন পে করতে না পারো, তাইলে এত বছর থেকে তোমার এয়ারপোর্ট আমি কন্ট্রোল করব। সো চায়না কিন্তু গ্লোবালি, স্পেশালি গ্লোবাল সাউথে, খুব একটা সফট ইম্পিরিয়ালিজম এখন প্রোপাগেট করছে। বাংলাদেশে আওয়ামী লীগের আমলে বিলিয়নস ডলারের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্ট, 14টার বেশি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট চাইনিজ লোনে শুরু হয়েছে, এবং এই লোনের পলিসিগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ, খুবই রেস্ট্রিকটিভ। সো পিনাকি কিন্তু এটা নিয়ে কথা বলবে না, বরং কিন্তু উল্টা। আপনি যদি পিনাকি ভিডিওটা দেখেন, দেখবেন যে পিনাকি বলছে যে ভারতীয় আধিপত্যবাদের সাথে লড়াই করতে হলে আমাদের চায়নার সাথে বন্ধুত্ব করতে হবে, আমি চায়নায় গিয়ে এটা করেছি সেটা করেছি। বা যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ পলিসি, পিনাকি প্রমাণ করার চেষ্টা করেছে যে এটা খুবই ভালো, মানে প্রোগ্রেসিভ ট্যারিফ পলিসি, এটা বাংলাদেশের জন্য ভালো হবে। সো ইট কামস ডাউন টু দ্য থিং যে এক নাম্বার হচ্ছে দর্শককে আই থিঙ্ক এটা প্রশ্ন করতে হবে যে কেউ যখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে, আমি কি খুব সিলেক্টিভলি আমার এনিমি চুজ করছি? আমি শুধু ভারতকে নিয়ে কথা বলছি, কিন্তু চায়না আমার বন্ধু, কিন্তু না, যুক্তরাষ্ট্র আমার কিন্তু বন্ধু। নাফিসা, আমার কাছে এই ক্ষেত্রে মনে হয় না যে আমি তো গোটা বিশ্বেই সাম্রাজ্যবাদী শক্তির উত্থান দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমার নিকট শত্রু যে, আমি তো তাকেই প্রথম টার্গেট করবো, নাকি আমি নিকট শত্রুকে রেখে আমি দূরের শত্রুকে নিয়ে কথাবার্তা বলবো? এটা আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। এখন প্রশ্ন কি যে এখন কিন্তু ইটস আ গ্লোবালাইজড ওয়ার্ল্ড। সো আপনি কিন্তু নিকট শত্রু দূরের শত্রু যে শুধু জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স দিয়ে ডিটারমাইন্ড হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। আপনি যদি আওয়ামী লীগের সময় দেখেন যে আমাদের আর্মির সাথে এগুলো নিয়ে মানুষ কথা বলতে চায় না, যে চায়নার হচ্ছে মানে মিলিয়ন মিলিয়ন ডলারের হচ্ছে আর্মস ডিল হয়েছে, এগুলো নিয়ে মাইলস্টোনে হচ্ছে যে এয়ারক্রাফটটা ক্র্যাশ হলো, রাইট? সেই এয়ারক্রাফট ক্র্যাশের নিয়ে দেখলাম যে তদন্ত কমিটির মানে তাদের তদন্ত শুরু হলো, কিন্তু আমরা কিন্তু ইভেনচুয়ালি জিনিসটা কোথায় গেলেও কেউ জানে না। তো তখন আমি কিছুটা ঘাটাঘাটি করতে গিয়ে দেখি যে ওই চাইনিজ পুরানো এয়ারক্রাফট গুলো আমরা কিনছি, এবং চায়নার সাথে আমাদের অস্ত্র কেনা নেওয়ার বিশাল ডিল হয়েছে। এবং এই ডিলগুলো কেন হলো, কিভাবে হলো, এই অস্ত্রের যে কেনাকাটা ডিল হচ্ছে, এগুলা কোয়ালিটি কন্ট্রোল কে করছে? আমরা এমন সব এয়ারক্রাফট কিনছি যেগুলো লং হিস্ট্রি আছে, যে বিভিন্ন দেশে সেগুলো ক্র্যাশের শিকার হচ্ছে। সো চায়নার সাথে আমাদের যে ইম্পেরিয়াল সম্পর্ক, মানে চায়না যে আধিপত্যবাদ বাংলাদেশের উপর করছে, এবং শুধু বাংলাদেশ না, অনেক জায়গায় আফ্রিকার দেশ বলে বা বিভিন্ন, মানে গ্লোবালি স্পিকিং, চায়না যে ইম্পেরিয়ালিজম এক্সপ্যান্ড করছে, মানে ইটস রিয়েলি হার্ড টু সে যে ওয়ান ইজ ওয়ার্স দ্যান দ্য আদার। ডেফিনেটলি আমাদেরকে ভারতকে ক্রিটিসাইজ করতে হবে, কিন্তু আমেরিকার ট্যারিফ পলিসি যে কালকে আমাদের হচ্ছে গিয়ে গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে এফেক্ট করবে না। আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি তো হচ্ছে ইউরোপ এবং আমেরিকাতে হচ্ছে আমরা এক্সপোর্ট করি, সেখানে ট্যারিফ পলিসিতে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বে। সো আই থিঙ্ক এখন এই গ্লোবালাইজ ওয়ার্ল্ডে আমরা যদি বলি যে ভারত কাছে, সুতরাং ভারত নিয়ে কথা বলবো, আর আমেরিকা দূরে, আমেরিকা নিয়ে কথা বলবো না, আমাদের হোল world economy to interconnected. So we really need to talk about all kinds of imperial powers that are affecting our economy. ডক্টর নাফিসা, আপনি ঠিকই বলেছেন যে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলতে হলে সবার কথাই বলতে হবে, এবং নিজেদের বড় বড় স্বার্থের কথাও নিশ্চয়ই বলতে হবে, এটি নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু বিষয় হচ্ছে, ধরেন আমি চায়না এবং ভারতের কথায় যদি আসি, ভারত আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত ঘটনা, যেমন ধরেন আমাদের সংস্কৃতি, আমি কোন ভাষায় কিভাবে কথা বলবো
সেটিও ডিকটেট করতে চায়, অনেকেই বলেন। আমি কোন গান গাইবো, কিভাবে গাইবো সেটিও বলতে চান। আমি আমার চলচ্চিত্রের কোন ধারার চলচ্চিত্র কাদেরকে প্রমোট করতে হবে, এগুলো কিন্তু আবার চায়না বলছে না। চায়নার হয়তো অন্য বড় স্বার্থ আছে, সেই বড় স্বার্থ সাধারণ মানুষকে সে প্রতিদিন দেখতে পায় না। কিন্তু ভারতের অনেক আধিপত্য, নির্বাচন কিভাবে হবে, নির্বাচনের প্রার্থী কারা হবে, কোন প্রার্থীকে ভোট দিতে হবে, এই বিষয়গুলো যখন আসে মানুষ সরাসরি দেখতে পায় ভারতকে। শুধুমাত্র আমাদের বুদ্ধিজীবীদের যদি একটি অংশ বলেন কিংবা পলিসি লেভেলে যারা আছেন, তারা নিঃসন্দেহে চায়নার বিষয়টি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টি বা অন্যান্য যে সাম্রাজ্যবাদী শক্তির বিষয়টিও দেখবেন, সে বিষয়ে তারা কথা বলবেন। কিন্তু সাধারণ মানুষ প্রতিদিন তাদের গায়ে যেটি লাগছে সে বিষয়ে কথা বলছেন। এই মনস্তত্ত্বকে সম্ভবত পিনাকি বুঝতে পেরেছেন বলেই তিনি তাদেরকে নিয়ে কথা বলছেন। তিনি তার সঙ্গে হয়তো কথা বললে তিনিও দেখব যে সাম্রাজ্যবাদী অন্যান্য শক্তির কথা বলছেন, কিন্তু তিনি পপুলিস্ট অ্যাপ্রোচে, তিনি সাধারণ মানুষ যেগুলো, মানে আমরা যে সাধারণ বাংলায় বলি যেগুলো খাবে কিংবা যেগুলো তাদেরকে মানে প্রতিনিয়ত প্রভাবিত করছে, সেগুলো নিয়ে তিনি কথা বলেন। তো এই কথা বলাটা কি খুব খারাপ কিছু, সেটি একটু যদি জানতে চাই। আপনার খুবই মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন, ধন্যবাদের জন্য। তো আমি যেটা বলবো যে কথা বলা খারাপ না, কিন্তু দ্য থিং ইজ, এবং পিনাকির প্রচুর কথায় আমি বলবো যে মানে এগুলো ভ্যালিড ক্রিটিসিজম। ভারতীয় আধিপত্যবাদ নিয়ে আপনি একাডেমিক বিশ্লেষণ দেখেন অথবা অ্যাক্টিভিস্ট বিশ্লেষণ দেখেন, প্রচুর কাজ হয়েছে এবং পিনাকির কথায় প্রচুর সত্যতা আছে। আমি যেখানে সমালোচনার জায়গা থেকে আসি, যে প্রবলেম হচ্ছে এক নাম্বার, আমি যেটা বলেছি যে পিনাকির এবং পিনাকি ঘরানার অনেকের বিশ্লেষণ হচ্ছে শুধুমাত্র ভারত কেন্দ্রিক, which actually raises the question যে আপনি যে আধিপত্যবাদের এত ক্রিটিসিজম করছেন, এটা কি আসলেও আধিপত্যবাদকে আপনি অপছন্দ করেন জন্য বা আধিপত্যবাদ ক্ষতিকর জন্য আপনি আধিপত্যবাদের ক্রিটিসিজম করছেন, নাকি আধিপত্যবাদের ক্রিটিসিজম করছেন কারণ এটা আপনার কোন ধরনের পলিটিক্যাল পারপাস অথবা ব্যক্তিগত পারপাস সার্ভ করছে? কারণ এটাই বললাম যে পিনাকি জনমানুষের কথা বলে, এবং আমি আপনার সাথে কমপ্লিটলি একমত যে ভারতীয় আধিপত্যবাদ চোখে দেখা যায়, রাইট? বাংলাদেশের সংস্কৃতি থেকে বলেন, আমরা যেভাবে বলিউড সিনেমা দেখি অথবা আমরা বিয়েতে আমাদের ড্রেস আপ যেভাবে এখন চেঞ্জ হয়ে গিয়েছে, এগুলো তো সবকিছুই ভারতীয় আধিপত্যবাদের একেবারে জলজলের দৃষ্টান্ত। কিন্তু আমরা যখন আবার জনমানুষের কথা বলি, রাইট, বাংলাদেশের কিন্তু হচ্ছে গিয়ে ইনকামের দুইটা বড় সোর্স হচ্ছে, একটা হচ্ছে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য থেকে শ্রমিকরা যে রেমিটেন্স পাঠায়, এবং এই দুটো ইন্ডাস্ট্রি দিয়ে কিন্তু মোটামুটি আমাদের দেশ চলছে। এখন যে জনতার কথা বলছি, পিনাকি জনতার কথা বলে, পিনাকি কি গার্মেন্ট শ্রমিকদের কথা বলে? কারণ যেটা বললাম যে মার্কিন আধিপত্যবাদের কারণে যে ট্যারিফ নীতি থেকে মানে সিরিজ অফ নীতি ইম্পোজিশন হবে বাংলাদেশের উপরে, কারা হিট খাবে? আমাদের গার্মেন্ট শ্রমিকরা। পিনাকি কি এই 40 লাখের বেশি গার্মেন্ট শ্রমিকদের কথা বলছে যখন সে জনমানুষের কথা বলছে? অথবা আমাদের যে মানে মিডল ইস্টে আমাদের যে মানে শত শত হাজার হাজার শ্রমিকরা মিডল ইস্টে কাজ করছে গালফ কান্ট্রির সাথে, বা ফর এক্সাম্পল মানে এই গালফ কান্ট্রি গুলোর সাথে আমাদের যে টু সাম এক্সটেন্ট ভেরি মানে প্রবলেম্যাটিক সম্পর্ক, বা পেট্রো ডলার আমাদের দেশে সমানে আসছে, দেশকে ফ্লাড করে দিচ্ছে, মাইগ্রেন্ট ওয়ার্কারের যে রিয়ালিটি, সেখানে যে আমরা হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল লাইক পেট্রো ডলার ইম্পেরিয়ালিজমের শিকার, সেটা নিয়ে কি পিনাকি কথা বলছে? আর তারপরে আমি যেটা বলতে চাচ্ছি যে সলিউশনটা কি? পিনাকির প্রবলেম যেটা আমি বলবো, পিনাকি ঘরানার যারা ইনফ্লুয়েন্সার তাদের সমস্যা আমি যেটা বলবো যে আপনি ভারতের আধিপত্যবাদী ক্রিটিসিজম করছেন, হুইচ ইজ কমপ্লিটলি ভ্যালিড, কিন্তু প্রবলেম হচ্ছে যে সেই ক্রিটিকটা না স্লাইড করে আমাদের দেশের হিন্দু মাইনরিটির দিকে টার্গেটেড হয়ে যাচ্ছে। সো বিজেপিও কিন্তু ঠিক একই ঘরানার পলিটিক্স করে। তারা হচ্ছে গিয়ে বাংলাদেশে দেখাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের মেরে কেটে সাফ করে দেওয়া হচ্ছে। ডু ইউ রিয়েলি কেয়ার অ্যাবাউট হচ্ছে যে মাইনরিটি কমিউনিটিজ আর বিং অ্যাটাকড এন্ড দেয়ার হাউসেস আর বিং বার্নড? এখন বিজেপি যদি বাংলাদেশে মাইনরিটিদের বাড়িঘর পোড়ায় দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, এটা নিয়ে এতই যদি কেয়ার করতো, তারা সিলেক্টিভলি শুধু হিন্দুদের কথা বলে কেন? তারা কি আদিবাসীদের উপরে যে সিরিজ অফ অ্যাটাক হলো এই জুলাই আপরাইজিং এর পরে, আদিবাসীদের উপর এত বছর ধরে যে অ্যাটাক হচ্ছে, এই ভারতীয় মিডিয়া কি কখনো, মানে খুব রেয়ার কিন্তু আপনি ভারতীয় মিডিয়া কতখানি হাইলাইট করেছে যে আমাদের আদিবাসীদের উপরে যে বেঙ্গলি সেটেলার কলোনিয়াল ভায়োলেন্স চলছে? এখানে আমি বলবো যে সিলেক্টিভ সলিডারিটিটা সমস্যা। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, অনেক বিষয়ের আরো হয়তো
ব্যাখ্যা প্রয়োজন, আরও নিয়ে আলোচনা করার সুযোগ আছে। আমরা সুযোগ সময় পেলে অন্য একদিন আলোচনা করব। শুধু দর্শক, আমরা জানি আমরা এই সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যম হিসেবে এই যে নানান প্ল্যাটফর্ম আছে, এখানে ধৈর্যের বিষয়ে আমরা কথা বলেছি। এই মাধ্যম ধৈর্যকে প্রশ্রয় দেয় না, গভীরতাকে প্রশ্রয় দেয় না, উত্তেজক জিনিসকেই প্রশ্রয় দেয় বা ইন ফেভার অফ দ্যাট। এই বিবেচনায় তারপরও আপনারা যারা ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান শুনেছেন, দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং ডক্টর নাফিসা নিপুন তানজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।